নমস্কার। ভারতের ইতিহাসে তিনি এক রহস্যময় অদম্য আর সাহসী চরিত্র। যখন গোটা দেশ ইংরেজের শৃঙ্খলে বন্দী, তখন তিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন ও শক্তিশালী ভারতের। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বানে জেগে উঠেছিলেন হাজারো দেশপ্রেমিক। আজকে এই ডকুমেন্টারিতে আমরা জানব সেই মানুষটির কথা, যার বলিদানে ভারতের স্বাধীনতা ইতিহাসে এক অস্মরণীয় অধ্যায়। আজকের আমার টপিক, কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস গৃহবন্দী থেকে পালিয়ে জার্মান, সেখান থেকে জাপান গিয়ে আজাদ হিন্দ ফৌজের সংগঠন করেন। 1940 সালে জুলাই মাসে ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অনন্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের হাতে গৃহবন্দী হন। এলগিন রোডের বাড়িটি যেন তার কাছে কারাগার, কিন্তু এই চার দেওয়ালের মাঝে তৈরি হচ্ছিল এক মহাপরিকল্পনা। ব্রিটিশ সরকার তাকে রাজনীতির মঞ্চ থেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু নেতাজির স্বপ্ন থেমে থাকেনি। তিনি নীরবে পরিকল্পনা করতে থাকে কিভাবে গৃহবন্দী থেকে মুক্তির। পরিবার ও কিছু ঘনিষ্ঠদের সহযোগিতায় তিনি তৈরি করলেন এক মারাত্মক পরিকল্পনা। তিনি মুসলমান আর বিমা এজেন্টের ছদ্মবেশ ধারণ করেন। তার ছদ্মনাম ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। 16 জানুয়ারি 1941 সাল মাঝরাতে ভারতের ইতিহাসে সবচেয়ে সাহসী ব্যক্তি পালানোর জন্য রেডি ছিলেন। তিনি ওই রাতে ব্রিটিশ পুলিশের নজর থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। কলকাতা থেকে তিনি প্রথমে ধানবাদ পৌঁছালেন শ্যামসুন্দর সিংয়ের সহযোগিতায়। তারপর তিনি ধানবাদ জেলায় গোমো স্টেশনে এসে পেশাওয়ারের জন্য কালকা মেল ধরে। সেখান থেকে কাবুল ধাপে ধাপে করে ব্রিটিশদের হাত থেকে বেরিয়ে যায় তিনি। আর পেশোয়ার থেকে কাবুল যেতে তাকে সহযোগিতা করেছিলেন অবিনাশ আচার্য, মোল্লা আকমির, আবুল কাসেম। তার এই যাত্রাপথে সময় লেগেছিলেন 12 দিন। তারপর তিনি কাবুল থেকে সোভিয়েত ইউনিয়নে এসে পৌঁছায় আর অবশেষে জার্মানির বার্লিনে এসে পৌঁছালেন। আর ওখান থেকেই শুরু হয় এক নতুন কূটনীতির অধ্যায়। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময় তিনি ভারতের স্বাধীনতার জন্য এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। আর সেখান থেকে জাপান যাওয়ার জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় এক আজাদ হিন্দ ফৌজের সংগঠন করা। সরাসরি আকাশ বা স্থলপথ বা জাহাজে যাওয়া সম্ভব ছিল না। তিনি ব্রিটিশদের নজরদারি আর যুদ্ধক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে তিনি বেছে নিলেন সাবমেরিন পথ। 8 ফেব্রুয়ারি 1943 সাল তিনি কিল নৌঘাঁটি থেকে জার্মান সাবমেরিন U-180-তে যাত্রা শুরু করেন। নেতাজির সঙ্গে ছিলেন হাবিবুর রহমান ও কয়েকজন সহযোগী। আটলান্টিক মহাসাগর পেরিয়ে আফ্রিকার দক্ষিণ কেপ অফ গুড হোপ ঘুরে ভারত মহাসাগরের দিকে এগোলেন। জার্মানির সাবমেরিন জাপানের জলে ঢুকতে পারত না ঝুঁকি ও প্রযুক্তিগত কারণে। তাই 28 এপ্রিল 1943 সালে তিনি ভারত মহাসাগরের দক্ষিণে মাদাগাস্কার দ্বীপের কাছে সমুদ্রে দাঁড়ানো জাপানি I-29 সাবমেরিনে স্থানান্তরিত হয়। সমুদ্রের মধ্যে 2 সাবমেরিন পাশাপাশি উঠে আসে। দড়ি ও নৌকা দিয়ে নেতাজির জাহাজ বদলানো হয়, আর এটি ছিল ইতিহাসের অন্যতম এক ঝুঁকিপূর্ণ অপারেশন। জাপানি সাবমেরিন I-29 তাকে সিঙ্গাপুরের কাছে সাবাং ইন্দোনেশিয়া পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে তাকে বিমানে করে জাপানের টোকিও নিয়ে যাওয়া হয়। তিনি 1943 সালে টোকিও পৌঁছায়। তিনি জাপানের সহযোগিতায় গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ। তার স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ফৌজিরা ব্রিটিশদের বিরুদ্ধে বসিতে লড়াই করেন, আজ মায়ানমার নামেও পরিচিত। নেতাজি বিশ্বাস করতেন শুধু অহিংস আন্দোলন নয়, দরকার পড়লে সশস্ত্র করে স্বাধীনতা আনা সম্ভব। এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতবাসীর ঐক্যের ওপর জোর দিয়েছিলেন। নারীরাও যেন সমানভাবে অংশ নিতে পারে, সেই ভাবনায় তৈরি হয় রানী ঝাঁসির রেজিমেন্ট। তারও দৃষ্টিভঙ্গি আজও ভারতে সামরিক ও সামাজিক ক্ষেত্রে অনুপ্রেরণা। 1945 সালে জাপানের তাইহুক বিমানবন্দরে একটি দুর্ঘটনার ফলে তিনি মারা যান, কিন্তু আজও এই খবর বিতর্কিত। কেউ আবার মনে করত তিনি বেঁচে ছিলেন। জার্মান থেকে জাপানের এই গোপন ও বিপজ্জনক যাত্রা ছিল শুধু এক রাজনৈতিক কৌশল নয়,
ছিল স্বাধীনতার জন্য অদম্য বিশ্বাসের প্রতীক। সমুদ্রের তলদেশ থেকে আকাশপথ, প্রতিটি পদক্ষেপ তিনি প্রমাণ করেছিলেন তার দৃঢ়তা। নেতাজি কলকাতা থেকে জার্মানি এবং জাপান যাত্রা আর আজাদ হিন্দ ফৌজের সংগঠন করা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর অধ্যায়। জয় হিন্দ। নমস্কার।